আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন যাবৎ একটা উপন্যাসের রিকোয়েস্ট পাচ্ছিলাম, কিন্তু উপন্যাসটা কভার করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এই উপন্যাসটাই শুরু করি। উপন্যাসটার নাম হচ্ছে প্রেয়সীর হৃদয় ব্যাকুল, নাবিলা ইশকের। চলুন শুরু করি। কিছু মাস ধরে ওরু খুব ডিপ্রেশনে আছে। তার ডিপ্রেশনের কারণ দাঁড়ালো তন্ময়ের সামনে গেলেই কিছু না কিছু উদ্ভট কাণ্ডকারখানা সে করে বসে, যা খুবই বিব্রতকর। বিব্রত বোধ করতে করতেই মূলত তার ডিপ্রেশন চলে এসেছে। যেমন প্রতিদিনের মতো গত সপ্তাহে সে তন্ময়ের বাসায় পড়তে গিয়েছিল। পড়ার এক ফাঁকে তার হাঁচি এলো। হাঁচি দিতে গিয়ে খেয়াল করল হাঁচির সাথে সর্দিও বেরিয়ে গিয়েছে। এমত অবস্থায় সে হাত আর নাক মুখ থেকে সরাতে পারছে না। লুকিয়ে ওড়না বা জামায় যে মুছবে তারও উপায় নেই। তন্ময় সামনেই বসে কফি খাচ্ছিল। বিষয়টা তন্ময়ের চোখে পৌঁছাতেই সে পেছন থেকে টিস্যু এগিয়ে দিল। তারপর কফি হাতে বেরিয়ে গেল। বিষণ্ণ মন নিয়ে নাক পরিষ্কার করা অরুর জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং হয়েই চলেছে। যেমন পরশু তার টেস্ট ছিল, তন্ময় তাকে মনোযোগ সহকারে পড়াচ্ছিল। ওরও মনোযোগ দিয়ে পড়ছে। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পড়ালেখা চলছে। এমন সময় অরু শব্দ করে উঠল। এখন সেটা কিসের শব্দ তা বুঝতে আর বাকি নেই কারো। শব্দ শুনেও না শোনার ভান করে পড়িয়ে চলেছে তন্ময়। কিন্তু অরু আর পড়তে পারল না। হন্তদন্ত ভঙ্গিতে বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। সেই যে বেরিয়েছে, লজ্জায় সে এখনও তন্ময়ের সামনে যেতে পারছে না। বাড়িতে সারাদিন থাকে, তখন তো এটা হয় না। তাহলে তন্ময়ের সামনে গেলেই কেন হবে? নির্লজ্জ শব্দ একটা। লজ্জায় হতবম্ব অরু নিজের উপরেই চরম বিরক্ত। তাকে বিরক্ত করতে চলে এসেছে দীপ্ত। দীপ্তর হাতে নিউজপেপার। নিউজপেপারের একটা অংশে বড় করে সাবিহার ছবি দেওয়া হয়েছে। তন্ময়ের ছোট বোন সাবিহা, একজন জার্নালিস্ট। তাকে পত্রিকায় দেখতে পাওয়া আসলেই প্রশংসনীয়। আর্টিকেলটায় ছোট ছোট শব্দে প্রশংসা করা হয়েছে সাবিহার। দীপ্ত গলা পরিষ্কার করে উচ্চস্বরে আর্টিকেল পড়তে শুরু করল। সম্পূর্ণটা শুনে অরু তার বোনের উপর গর্বিত। ব্যাগে বইপত্র গুছিয়ে নিয়ে দীপ্তর সামনে এসে দাঁড়ালো। দীপ্তর হাত থেকে নিউজপেপার নিয়ে নিজে কয়েকবার দেখল। মাথা নষ্ট করা সুন্দরীকে বুক ভেঙে ফেলার যন্ত্র লাগছে একদম। আপুর এই ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আমারও তো পছন্দের। বড় চাচ্চুকে দেখিয়েছিস? সবাই দেখেছে, শুধু তুমি মাত্র দেখছ। হুট করেই অরুর বিষণ্ণতা আবারও ফিরে এলো। যদি সে দীপ্তকে বলতে পারত তার বিষণ্ণ মনের কারণ, তাহলে হয়তো একটু শান্তি পেত। তারপর ভাবল, দীপ্ত ছোট হলেও ছেলে মানুষ, হেসে তাকে নিশ্চয়ই বলবে, ছি, তুমি বায়ু দূষণ করে ফেললে, তাও তন্ময় ভাইয়ের সামনে। তখন তরু লজ্জায় জিন্দা মরে যাবে। বিষণ্ণ মনকে শান্ত করে বলল, আকাশ ভাইয়া কোথায়? বেরিয়েছে? হুম। আপুও বেরিয়েছে? হ্যাঁ। এই, আপুকে ফোন করে বলতো আজ আমাদের ট্রিট দিতে। তোমার বলতে হবে না, এটা আগেই বলে রেখেছি। আপু বলেছে রাতে ফেরার সময় পিৎজা, কোক এবং বার্গার আনবে সবার জন্য। আচ্ছা, তুই এখনও বাড়িতে কেন? স্কুলে যাসনি? আমার ডায়রিয়া হয়েছে, আজ বড় চাচ্চু ছুটি নিয়ে দিয়েছে। অরুর মন খারাপ হয়ে এলো। তার ডায়রিয়া হয় না কেন? ডায়রিয়া হলে দীপ্তর মতো সেও রেস্ট নিতে পারত এই সুন্দর ওয়েদারে। আফসোস পেটে জমিয়ে কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সাধারণত ড্রাইভার চাচা অরুকে আর দীপ্তকে একসাথে স্কুলে দিয়ে আসে, কারণ তাদের স্কুল, কলেজ এবং ভার্সিটি একসাথেই। তবে মাঝে মধ্যে অরু বাইসাইকেলে করে কলেজে যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করে। যেমন আজ সে সাইকেল নিয়ে চলল। হুট করে তার আরেকটা বিব্রতকর পরিস্থিতি মনে পড়ল। মাসখানেক আগের ঘটনা।
অরু তন্ময়ের জন্য নিজের হাতে কফি করেছে এবং কফিটা ঠিক টি টেবিলের উপরে রেখেছিল। তন্ময় গোসল সেরে কফি নিয়ে অরুর সামনে বসেছে। অরুও পড়ার ফাঁকে ফাঁকে চুলগুলো আলতো করে গুছিয়ে নিচ্ছে। আশায় আছে কফির প্রশংসা শুনবে তন্ময়ের মুখ থেকে। তৎক্ষণাৎ মাথা তুলে খেয়াল করল তন্ময়ের কফির মগে একটা বড় চুল, যেটা দেখে বোঝা যাচ্ছে তারই মাথার। এই চুল দেখলে তন্ময় কফি আর খাবে না। এর জন্য সে দ্রুত চুলটা সরিয়ে ফেলতে চাইছে। বুদ্ধি করে এগিয়ে গেল সামনে। তন্ময় কফি মুখে নিয়েছে আর অরু কফির মগ ধরেছে। ছোট মগ দুজনের ধরায় দুজনেই এক মুহূর্তে আবার ছেড়ে দিয়েছে। গরম কফির মগ পড়ল তন্ময়ের গুপ্ত স্থানে। বড় বড় চোখ করে চেঁচিয়ে উঠল অরু। দ্রুত এগিয়ে গিয়ে ঝাড়তে লাগলো তন্ময়ের গুপ্ত স্থানের উপর। হতবম্বের মতো কিছুক্ষণ বসে থেকে তন্ময় উঠে দাঁড়িয়ে চলে গেল। মাথাটা ঠান্ডা হতেই অরুর মস্তিষ্ক জ্বলে উঠল। তারপর হাতটা ধরে সে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হাতটা বিছানায় ফেলে নিঃশব্দে হাউমাউ করে কেঁদে উঠল। ওটা কি তার ধরার মতো জায়গা? দুঃখে কষ্টে অরু তারপর 1 সপ্তাহ পড়তে যায়নি। সেই লজ্জাজনক পরিস্থিতি মনে করে অরুর ডিপ্রেশন বেরিয়ে চলেছে। সাইকেল নিয়ে কলেজের ভেতর ঢুকে মার্জিকে দেখল। সে সাইকেল পার্ক করছে। অরু ওর পাশে সাইকেল পার্ক করে বলল, ব্যাপার কি তোর? কাল কলেজে আসলি না যে? ডায়রিয়া। আরে ভাই, আমাকে বাদে সবারই ডায়রিয়া। ডায়রিয়ার কি আমার সাথে শত্রুতা আছে? দীপ্তরও ডায়রিয়া হয়েছে। তুই সেধে সেধে ডায়রিয়া চাইছিস? ফালতু মেয়ে। চাইব না। ডায়রিয়া হলে যদি কলেজ মিস দেওয়া যায় তাহলে আমি সেটাই চাই। পাগল। জানিস সুমনা নতুন প্রেম করছে? কার সাথে? স্কুলের সহযোগী শিক্ষক মুবিন স্যারের সাথে। অরু নিশ্চুপ হয়ে গেল। সুমনা তার কাজিন। কাজিনকে নিয়ে কি কেউ গসিপ করে? হয়তো কেউ করে না, কিন্তু সে করে। করার অবশ্য অনেক কারণও আছে। সুমনা আর তার কখনোই বনে না। বনবে কিভাবে? সুমনার চলাফেরা আর তার চলাফেরায় আকাশ পাতাল তফাত। এই মেয়ে 2-1 দিন পর পর নতুন প্রেমে জড়ায়। ওর নামে কত খারাপ আলাপ আলোচনা শোনা যায়। তার উপর বেশ কয়েকবার তন্ময়কে সিডিউসও করতে চেয়েছে। তবে তার চোখের সামনে তন্ময় কখনোই পাত্তা দেয়নি বিধায় সুযোগ পায়নি। না হলে অরুর মনে হয় তন্ময়কে নিজের সব কিছু বিলিয়ে দিত না চাইতেই। পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকল। অরুর সঙ্গে মার্জিও পেছনে তাকালো। অয়ন সাদা শার্ট প্যান্ট, গলায় টাই ঝুলিয়ে কাঁধে ব্যাগ চেপে এগিয়ে আসছে। অয়ন তাদের সিনিয়র, অনার্স সেকেন্ড ইয়ারে এবার। আবার তাদের বাড়িও পাশাপাশি। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে আসা যাবে এমন সিচুয়েশন। তাদের পরিবারের মধ্যেও বেশ সুন্দর একটা বন্ডিং আছে। মজার বিষয় হচ্ছে অয়নের পিছনেও সুমনা পড়েছিল, কিন্তু অয়ন পাত্তা দেয়নি। অরু হেসে তাকাতেই অয়ন বলল, ট্রিট কই? আমাকে বলে লাভ নেই অয়ন ভাইয়া, আপুকে গিয়ে বলতে হবে। জার্নালিস্ট সে, ছবি পত্রিকায় তার ছেপেছে। পাকাপোক্তভাবে নিজেকে সেটেলও করে নিচ্ছে। আর তুমি আমার থেকে ট্রিট চাও? তোর আপুকে বুঝি পাওয়া যায়? আজ তাড়াতাড়ি ফিরবে। ছাদে আমাদের আড্ডা হবে আজ। আপু ট্রিট দেবে। তোমাকে ইনভাইটেশন দিলাম, চলে এসো। অয়নের চোখ জোড়া জ্বলজ্বল করে উঠল। সত্যি? পাক্কা? তাহলে আমি কিন্তু চলে আসব। ঠিক এক্স্যাক্ট সময় বল। 9টা। আচ্ছা। অয়ন বন্ধুদের দিকে চলে গেল। যেতে নিয়ে আরেকবার সিউরিটি দিল সে কিন্তু চলে আসবে। অরু হেসে মাথা দোলালো। মার্জি অরুর পাশ থেকে ফিসফিসিয়ে বলল, দেখ, সুমনা এদিকেই তাকিয়ে আছে। অরু হাসল। ওর ক্রাশ সেধে এসে কথা বলছে আমাদের সাথে, তাই জ্বালা করছে ওর। দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে সামনে।
যেন আজকের মতো আনন্দ তার আর জীবনেও পায়নি। সাবিহা মাত্রই অফিস থেকে বেরিয়েছে। এখন সন্ধ্যা 6টা। কিছু খেয়ে আবার অফিসে ঢুকবে। মূলত তাদের ব্রেক টাইম এখন। হেঁটে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। রাস্তা পার হয়ে ওপারে যাবে এমন সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তন্ময় ভাই লেখাটি ভেসে উঠেছে। সাবিহা কল রিসিভ করল। হ্যাঁ ভাই, কোথায় তুই? অফিস থেকে বেরোলাম মাত্র, ব্রেক টাইম। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। আশেপাশেই আছি, দাঁড়িয়ে থাক, আমি আসছি। আচ্ছা। সাবিহা কল কেটে পাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। পরনে সাদা হুডি, আর চোখে তার দিকেই তাকাচ্ছে। ছেলেটিকে চিনতে সময় লাগলো না সাবিহার। সময় লাগবে কিভাবে? দিনে 2-1 বার এই ছেলেও সামনে চলে আসবে কোনো না কোনো অজুহাত নিয়ে। সবই বোঝে সাবিহা। একটা ছেলে বারবার সামনে কেন আসছে, বা কেন তাকে ফলো করছে, বা কেন তার দিকে বারবার তাকায়, এগুলো বুঝতে পারে সে। বুঝলেই বা কি? ভাবতেই সাবিহার লজ্জা লাগে। সেইবার মাস্টার্স প্রথম বর্ষে, অয়ন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে। বাচ্চা ছেলে, মাত্র গ্রো আপ করছে। চেহারায় এখনও বাচ্চামো ভাব। ক্লিন শেভে তাকে বাচ্চা তো লাগবেই। তার উপর সাবিহার সন্দেহ জাগে, এই ছেলের মনে হয় এখনও দাড়িই গজায়নি। নেহায়েতি বাচ্চা ছেলে, তার উপর ছোট থেকে ওকে বড় হতে দেখেছে। খারাপ কোনো ব্যবহার করতেও দ্বিধাবোধ হয়। এক প্রকার সে জালে আটকা। একটা কাঁটা তার যেন গলায় আটকে আছে। না পারছে কাঁটা ফেলতে, আর না পারছে গিলতে। প্রতিদিনের মতোই অভিনয়ের সুরে বলল, অয়ন তুমি এখানে? অয়ন ভদ্র ছেলের মতো এগিয়ে সামনে দাঁড়ালো। প্রত্যেক দিনের মতোই মিথ্যে একটা বলে দিল, বন্ধুকে ড্রপ করতে এসেছিলাম। ও আচ্ছা, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, ইউ ডিজার্ভ ইট। সাবিহা হাসল, হেসে বলল, থ্যাঙ্কস। তন্ময়ের পৌঁছাতে 10 মিনিট লেগেছে। তাকে দেখেই বাইকের পেছনে উঠে বসল সাবিহা। তন্ময় হুট করে অয়নকে খেয়াল করল, যে আপাতত বাইকে বসে এখানে মাত্রই পৌঁছেছে এমন ভঙ্গিমা করছে। তুই এখানে যে? হয়েছে কি ভাই, বন্ধু সজীবের এখানে একটা দরকার ছিল, ড্রপ করতে এসেছিলাম। তুই কি এখন বিজি? না ভাই, বাসায় যাচ্ছিলাম। তো আয় আমাদের সাথে। আজ সাবিহা নামকরা জার্নালিস্টদের মধ্যে একজন হতে পেরেছে। নিউজ পেপার দেখেছিস? আই অ্যাম প্রাউড অফ হার। তাই ওকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলাম। আয়, তোকেও ট্রিট দেই। আচ্ছা ভাই। তন্ময় বাইকে স্টার্ট করে যেতেই অয়নও বাইকে স্টার্ট করে পেছন পেছন চলল। বসুন্ধরার সামনে একটা রেস্টুরেন্টে বাইক থামালো। অয়নও এসে পাশেই থেমেছে। তন্ময় বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে সাবিহার দিকে তাকালো। সারাদিন কাজ করে সাবিহার চোখ মুখ ক্লান্ত। বোনের কাজ চেপে রেস্টুরেন্টের ভেতরে নিতে নিতে তন্ময় বলল, কী দরকার এত কষ্ট করার? পড়াশোনা মন দিয়ে কর শুধু। তোমারও তো এত কাজ করার প্রয়োজন নেই। বাবার এত টাকা পয়সা ফেলে কেন করো? তুই জানিস কেন করি। তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি। তন্ময় তর্ক করতে জানে না, অল্পতেই হার মেনে যায়। একটা সাইলেন্ট কর্নার বেছে নিল তারা। সেখানেই 3জন বসল। সাবিহা বসে তন্ময়ের ঘামে ভেজা মুখ দেখে মন খারাপ করে ফেলল। কখনো গাড়ি ছাড়া চলাচল না করা তার ভাই এখন এত কষ্ট করে অফিস করে। ভাবতেই সাবিহার শ্বাস আটকে আসছে। ব্যাগ থেকে রুমাল বের করে তন্ময়ের কপালের ঘাম মুছে দিল। অফিসে অনেক প্রেশার বুঝি? হ্যাঁ, একটু আধটু। মা কেমন আছে? ভালোই। তোর চিন্তা করে সারাদিন। বাবার কথা জিজ্ঞেস করবে না ভাইয়া? তন্ময় ওয়েটারকে ডাকল। সাবিহার কথাটি সম্পূর্ণ অগ্রাহ্য করল। সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ ফেরাতেই অয়নের উপর নজর পড়ল।
তার দিকেই তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে, চোখ দিয়েই খেয়ে ফেলবে যেন। সাবিহার ইদানিং মনে হচ্ছে এই ছেলে নিজ থেকে থামবে না, তাকে খোলাখুলি ওর সাথে কথা বলতে হবে। তন্ময় মেনু এগিয়ে দিয়ে বলল, কি খাবি অর্ডার দে। সাবিহা বলল, ট্রিট তো আমার দেওয়ার কথা, তুই ট্রিট দিবি তাও আমাকে? আমাকে এখনও ছোট ভেবে রেখেছ? আমার কাছে তো তাই। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই তন্ময় এবার অয়নের দিকে ফিরল। পড়াশোনা কেমন চলছে অয়ন? ভালো ভাই, একমাত্র ছেলে তুই তোর বাবার, অনেক আশা আকাঙ্ক্ষা তোর উপর, তাই মন দিয়ে পড়াশোনা করবি। জি ভাই। তা প্রেম প্রেম করছিস নাকি? না না ভাই, একদম না। কেন, কাউকে ভালো লাগে না? ভালো তো লাগে। কাকে? আছে একজন, কিন্তু এগোনোর সাহস পাচ্ছি না। আজকাল প্রপোজ করতে সাহস লাগে নাকি? না, আমার পছন্দের মানুষ খুব রাগী স্বভাবের, যদি উল্টাপাল্টা রিয়াকশন করে। সাবিহা কেসে উঠল। তন্ময় কথা বন্ধ করে এক গ্লাস পানি এগিয়ে দিল। পানি খেয়ে নিজেকে শান্ত করে সাবিহার টপিক ঘুরিয়ে ফেলল। ভাইয়া, আমি কিছু পার্সেল নেব অরুদের জন্য। এখন নিলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই না? ভাবছি ছুটি হলেই নিয়ে ফিরব, ওদের আজ ট্রিট দিতেই হবে। আমার অপেক্ষায় নিশ্চয়ই বসে আছে এক একটা। তন্ময় বলল, এই ওরও পড়তে আসছে না যে? কি জানি, গিয়ে বলিস আজ টাইম মতো চলে আসতে। তুমি ওকে কেন পড়াচ্ছ? এমনিতেই সারাদিন অফিস করো, বাসায় ফিরে রেস্ট করবে তা না। তুমি জানো ওর দেখা দেখি এখন দীপ্ত তোমার কাছে পড়তে চায়। তন্ময় হেসে বলল, ও তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওকে আমার পড়াতে কেন হবে? ওরও হায়ার ম্যাথে বেশ দুর্বল, টিচার্সদের পড়ানো বোঝে না বিধায় ওকে আমার আলাদা করে পড়াতে হয়। 7:30 ওরু কাঁধে ব্যাগ চেপে বেরিয়েছে। তার উদ্দেশ্য তন্ময়ের বাসা। বেশি দূর না, এখান থেকে সাইকেলে করেই চলে যাওয়া যায়। এতক্ষণে নিশ্চয়ই তন্ময় কাছ থেকে চলে এসেছে। অরুর একটু সংকোচ অনুভূত হচ্ছে, কিন্তু এত সংকোচ অনুভব করলে হায়ার ম্যাথে আবারও 40-এর নিচে পাবে। তাছাড়া তন্ময় ছাড়া সে কারো থেকেই পড়া বোঝে না। তার টিচার্সরা তাকে হায়ার ম্যাথ বোঝায় নাকি গরুর ঘাস খাওয়ায় ওরও বুঝে উঠতে পারে না। তার তো ইচ্ছে করে সব কয়টা সাবজেক্টই তন্ময়ের থেকে পড়তে, কিন্তু তন্ময়ের সময় কই। আগের দিনগুলো মনে পড়তে লাগলো অরুর, যখন তারা সবাই একসাথে একই ছাদের নিচে থাকত। তন্ময়কে ঘুম থেকে উঠেই দেখতে পেত। সন্ধ্যার পর তন্ময় সবাইকে পড়াতে বসাতো। কই সেই দিনগুলো? তাদের পরিবার না ভাঙলে কি চলছিল না? এই দ্বন্দ্ব, এই ঝগড়া বিবাদ না হলে কি পারত না? ওরও খুব করে চায় বড় চাচ্চু আর বড় মায়ের যেন ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। আর কত, 2 বছর তো হয়ে গেল, আর কত অপেক্ষা। ওরও একটা 8তলা বিল্ডিংয়ের সামনে সাইকেল থামালো। তাকে চিনে দারোয়ান ঢুকতে দিল। ঢুকে সাইকেল লক করে লিফট ধরল। তন্ময়দের ফ্ল্যাট 5তলায়। সেখানে পৌঁছে কলিং বেল চাপল। দরজা খুলে দিয়েছে জবেদা বেগম, অরুর বড় মা। অরু ব্যাগ ফেলে জাপটে ধরল তাকে। ভেতরে আয় আগে। গলা জাপটে ধরেই ভেতরে গেল। চারপাশে নজর বুলিয়ে বলল, তন্ময় ভাই কই? আসছে বলল। তুই পড়তে বস, এখনই চলে আসবে। অরু টেবিলে বসে সরঞ্জাম তৈরি করছে। প্রথমে চুল বাঁধল, যেন চুল টুল কোথাও না উড়ে যায়। তারপর টিস্যু এগিয়ে রাখল, যদি কাশি চলে আসে টিস্যু কাজে দেবে। কিন্তু বায়ু দূষণ প্রতিরোধ কিভাবে করবে? সে ভেবে রাখল, বায়ু দূষণ শুরু হবার আগেই উচ্চস্বরে কথা বলবে, তন্ময়কে শুনতেই দেবে না। তন্ময় ফিরেছে শুনে অরু কান পাতল, কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পারছে না। এত ছোট স্বরে কথা বলে এই লোক। টেবিলে বসে কান পেতে থাকলেও শোনা যাবে না।
আর এমন আধো আধো স্বরের কণ্ঠ অরুর শুনতে বিরক্ত লাগে। তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ছোট ছোট পায়ে দরজার পর্দার আড়াল হয়ে কান পেতে দাঁড়ালো। তন্ময় তখন জুতো খুলছে দুয়ারের সামনে। জবেদা বেগম ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে। তন্ময় বলল, ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি, কাল আসতে বলবো। আবার একই প্রসঙ্গ, এতটুকু কাজ আমি একাই করে নিতে পারি, সারাদিন বাসায় একাই বসে থাকি, কাজের লোকের প্রয়োজন নেই। একা থাকো বিধাই তো বলছি, সাথী পেয়ে যাবে কথা বলার। না, দরকার নেই। তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দেবে না, আমি নিজেরটা নিজেই ধুয়ে নেব। জবেদা বেগম অসহায় হয়ে পড়লেন। তন্ময় আবারও বলল, তোমার কোমরে সমস্যা, ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে। এখন তুমি যদি সব ধোয়া মোছা করো কিভাবে হবে মা? এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয়? ছেলের গম্ভীর মুখ দেখে জবেদা বেগম আর তর্ক করলেন না, বরং রান্নাঘরের দিক যেতে নিচ্ছিলেন। তন্ময় পেছন থেকে জবেদা বেগমের চোখের সামনে আজকের নিউজ পেপার মেলে ধরল। সাবিহার ছবি দেখে তিনি ভড়কে গেলেন। তন্ময়ের হাত থেকে নিউজ পেপার নিয়ে পড়তে শুরু করলেন। মেয়ে সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আঁচলে চোখ মুছতে মুছতে আর্টিকেলটা বেশ কয়েকবার রিপিট করে পড়ছেন। তন্ময় হেসে রুমের দিকে পা বাড়ালো। অরুও সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে। রুমে ঢুকে অরুকে এভাবে দেখে তন্ময় চমকে গেল। অরুর আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র, রুমাল, টিস্যু, ওড়না, সাউন্ড বক্স। এত কিছুর সামনে তন্ময় অরুর চেহারাও দেখতে পারছে না। এসব কি করে রেখেছিস? অরু মাথা তুলে তাকালো না, বইয়ের দিকে নজর রেখে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি, দরকার পড়ে আমার। এই পাগলকে জবাব দিল না তন্ময়। সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে অরুর সামনে দিয়ে বলল, দেখ তো সলভ করতে পারিস নাকি? ভুল হলে সমস্যা নেই, আমি এসে বুঝিয়ে দেব। অরু মাথা দোলালো। তন্ময় বাথরুমে গিয়েছে। সেদিকে নজর বুলিয়ে বইয়ের দিকে তাকালো। জবেদা বেগমের চোখ জোড়া তখনও লাল। তিনি এসে প্রশ্ন করলেন, তোর জন্য কফি করব? বড় মা, শুধু এক গ্লাস পানি। আচ্ছা। তন্ময় যখন বেরিয়েছে অরুর সামনে তখন একটা পানির গ্লাস। সে এতটাই ব্যস্ত পড়ালেখায় যে পানিটুকুও খায়নি। তন্ময় জবেদা বেগমের থেকে কফি নিয়ে এসেছে। অরুর পাশের চেয়ারে বসেছে সবে। তখনই অরুর হাত লেগে পানির গ্লাস অসাবধানতাবশত তন্ময়ের উপরে পড়ল। তার সাদা টি শার্ট ভিজে বুকের দুই পাশের কয়লা স্পষ্ট ফুটে উঠেছে। এবারও অরু হন্তদন্ত হয়ে তন্ময়ের বুক পরিষ্কার করতে নেমেছে। তন্ময়কে ঠেলে ঠুলে তার পরিষ্কারের কার্যক্রম চলছে। আর না নিতে পেরে তন্ময় চেঁচিয়ে উঠল, অরু! আচমকা ধমকে অরু কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, দেখি নাই আমি। তুই দেখিস কি? আমার মাথা, গাধা একটা। তোর মতো এমন মেসি পার্সন আমি আমার লাইফে আর দুটো দেখিনি। অরুর কান্নাকাটির শব্দ শুনে জবেদা বেগম চলে এসেছেন। কি হয়েছে? হয়েছে আমার মাথা, বলেই তন্ময় রুম থেকে বেরিয়ে গেল। এদিকে অরু টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জবেদা বেগমের দিকে তাকালো। তুমিই বলো বড় মা, পানি পড়েছে এটা কি আমার দোষ? পানি চেয়েছি আমি, দিয়েছ তুমি। পড়েছে তার গায়ে, তার মানে আমরা তিনজন সমান অপরাধী। অথচ সে আমাকে ধমকে রাখল না কিছু। জবেদা বেগম অরুর মাথায় হাত বুলিয়ে বললেন, থাক, আর কাঁদিস না। কাজ থেকে এসেছে তো, তাই মাথা গরম। এবার থেকে হাত পা সামলে রাখবি, কেমন? অরু মাথা দুলিয়ে আবার চেয়ারে বসল। তন্ময় টি শার্ট পরিবর্তন করে এসেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসল। অরুর সামনে থেকে বই নিয়ে কয়েকটা টপিক দাগালো করার জন্য।
সে খাতা কলম নিজের দিকে নিয়ে বোঝাতে শুরু করেছে। অরু নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে, তবে পারছে না। নাক টানার শব্দে তন্ময়ের অর্ধেক কথাই সে শুনতে পারছে না। তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল, তুই বাথরুমে যা, গিয়ে কান্নাকাটি, নাক পরিষ্কার, আরও যত কাজ আছে সেরে আয়, যা। অরু আরেকটু শব্দ করে কেঁদে বাথরুমের দিকে হাঁটা দিল। বাথরুমের ভেতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল। ইস, কি বিশ্রী, এভাবে কেউ কান্না করে? অরু মুখ ভালো মতো দেখে কয়েকটা সুন্দর পদক্ষেপ ট্রাই করছে কান্নার। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোলো। তন্ময় তখন নিজের অফিসের ডকুমেন্টস দেখছে। অরুকে দেখে বলল, বস। অরু বসল নিজের জায়গায়, আবারও পড়ায় মনোযোগী হলো। তন্ময়ও তাকে মনোযোগ সহকারে ম্যাথমেটিক্স বোঝাচ্ছে। এমন সময় অরুর নাক আবারও পিটপিট করছে। বুঝে উঠবার আগেই সে হাঁচি দিয়ে উঠল। তন্ময় পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল। যাওয়ার পূর্বে বলল, যা, বাসায় যা, গিয়ে হাঁচি কান্না যা আছে শেষ কর কালকের মধ্যে। অরু মুখ ভেঙচিয়ে ব্যাগ গোছাতে শুরু করেছে। কত ভাব লোকটার! একটু ঝামেলা তো আজকাল হয়েই থাকে, সাধারণ বিষয়, এত রিয়্যাক্ট করার কি আছে? অরু ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তার হাতে জবেদা বেগম চিংড়ির তরকারি ধরিয়ে দিল। এটা তার পছন্দের। বাটিটা সাইকেলের সামনে রেখে সাইকেল চালিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। যেতে নিয়ে সে কয়েকবার হাঁচি দিয়ে উঠেছে। 5 তলার বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা তন্ময়কে অরু দেখতে পেল না। সে তখনও তার হাঁচি কাশি নিয়ে বড়ই ব্যস্ত। মোড়ের সামনে যেতেই সাইকেলের চেন পড়ে গেল। মাঝ রাস্তায় ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল। সাইকেল হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে বলে ডিসিশন নিল। আসলে অরুর তন্ময় ভাই এতটা শান্ত কোনো কালই ছিল না। গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক তিনি। খুব কম কথা বলতো সে। দরকার ছাড়া তাকে বাড়িতেই পাওয়া যেত না। সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল, কিন্তু তার পরিবর্তন ঘটে 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা তাকে একদম পরিবর্তন করে দেয়। অরু সেই পরিবর্তনের সদ্ব্যবহার করছে। ব্যবহার বললে ভুল হবে হয়তো। অরু ছোট থেকেই এমন, ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের। কোনো কিছু করতে গেলেই তা খিচুড়ি বানিয়ে ফেলে। এজন্যই হয়তো সে সকলের আদরের। এই চঞ্চলতা তাকে সবার থেকে একটু আলাদা করে তুলেছে। সবাই তাকে একটু বেশি ভালোবাসে। রিকশা এলাকার মোড়ে থেমেছে। সাবিহা নেমে টাকা পরিশোধ করল। রিকশার সামনে থেকে যেতেই সে এগিয়ে চলল। যাবার পথে অয়নকে দেখল। দোকানের সামনে দাঁড়িয়ে নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে ঠোঁটে সিগারেট গুজেছিল। সাবিহাকে দেখে সেটা পিঠের পেছনে লুকিয়ে ফেলল। মুখের সামনের ধোঁয়াগুলো সরাতে ব্যস্ত সে। সাবিহা দেখেও না দেখার ভান করে এগোচ্ছে। অয়ন বন্ধুদের ফেলে সাবিহার পিছু পিছু চলে এসেছে। এক হাত দূরত্ব রেখে সাবিহার পেছন পেছন হাঁটছে। হুট করে ধীর কণ্ঠে গানের কয়েকটা লাইন গাইল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সাবিহার পা জোড়া থেমে গেল। অয়নও ভোরকে নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ল। চোরের মতো এদিক সেদিক তাকাতে লাগল। সাবিহা ঘুরে অয়নের সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাথে কথা আছে, রাতে ছাদে থেকো। জি আচ্ছা। সাবিহা দ্রুত পায়ে চলে যাচ্ছিল। তখন অয়ন বলল, ব্যাগগুলো আমি নেই। প্রয়োজন নেই। সাবিহা ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলেছে। পেছনে ঠায় দাঁড়িয়ে আছে অয়ন। তারপর দৌড়ে আবারও সাবিহার পেছন পেছন চলে এসেছে। এক হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছে। সাবিহা বাড়ির সামনে এসেও দেখল অয়ন তার পিছনে, তবুও কিছুই বলল না। কেচি গেট খুলে ভেতরে গিয়ে আর চোখে দেখল অয়ন তখনও তার পিছু পিছু আসছে। সাবিহা রেগে বলল,
ঘরে আসতে বলিনি। ও, আমাকে ওরও ইনভাইটেশন দিয়েছিল, বলল 9টায় চলে আসতে। ট্রিট দেবে নাকি? এই মেয়েটা। সাবিহা হনহনিয়ে ভেতরে ঢুকছে। অয়ন হেসে সদর দরজা টপকে বেরিয়ে গেল। সে তো যাবে, তবে এভাবে নয়, ছাদ দিয়ে। পেছন পেছন বাড়িতে ঢুকেছে নেহায়েতি সাবিহাকে জ্বালাতে। এদিকে সাবিহা ঢুকে পেছন ফিরে দেখল কেউ নেই। তাহলে কি মিথ্যে বলল ছেলেটা? ড্রয়িং রুমে সবাই বসা। অরু, রুবি, আকাশ, দীপ্ত সব কয়টা ওত পেতে তার অপেক্ষায় বসে আছে। সাবিহাকে দেখেই অরু লাফিয়ে উঠল। এক প্রকার নিজেকে ছুঁড়ে মারল তার শরীরে। টকটকে লাল নাক সাবিহার বুকে ঘষে বলল, কনগ্রাচুলেশনস বাবুন। থ্যাংক ইউ আমার টিম। দীপ্ত দৌড়ে সাবিহার হাত চেপে ধরেছে। আমাকে থ্যাংক ইউ দেবে না? থ্যাংক ইউ নুডলস। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবা ফেরেনি? না। অরু দীপ্তকে নিজের থেকে ছাড়িয়ে খাবারের জিনিসগুলো ডাইনিংয়ে রাখল সাবিহা। সুমিতা বেগম এক গ্লাস পানি নিয়ে আসলেন। সাবিহার হাতে দিয়ে তার থেকে অফিস ব্যাগ নিজের হাতে নিলেন। প্রশ্ন করলেন, খাবারগুলো গরম করে দেব? না চাচি, এগুলো গরম, মাত্রই অর্ডার করে বানিয়ে এনেছি। আচ্ছা, এই তোরা শর্ত, বসতে দে মেয়েটাকে। অরু বলল, মা, আমরা এগুলো ছাদে নিয়ে গেলাম, আড্ডা দেব। সুমিতা বেগম এই পাগলদের চক্করে পড়তে চান না, আলগোছে চলে যাচ্ছেন। সাবিহা নিজের রুমের দিকে চলল। গোসল নিয়ে তারপর সেও জয়েন হবে ভাই বোনদের আড্ডায়। এদিকে পাটি থেকে ধরে যেসব জিনিসপত্র প্রয়োজন সব কিছু ছাদে নিচ্ছে অরু, রুবি এবং দীপ্ত। তাদের হাতাহাতি কাজে সব কিছু মুহূর্তেই ছাদে আনতে পেরেছে। আর অলরেডি ছাদে আকাশ বসা। সে মূলত খাওয়ার জন্যই বসা। খাওয়া দাওয়া শেষে তাকে আর পাওয়া যাবে না। এসব আড্ডা তার জন্য নয়। কিন্তু যখন পাশের বিল্ডিং থেকে অয়ন লাফিয়ে এলো, আকাশ নিজের চিন্তাভাবনা পাল্টালো। তারা দুজন মিলে আলাপ আলোচনায় বিভোর। কিন্তু একসময় জরুরি ফোন কল আসায় আকাশকে যেতে হবে। সাবিহা যখন ছাদে এসেছে, আকাশ চলে গেছে। আপাতত অরু, অয়ন, দীপ্ত এবং রুবি বসা। সাবিহা অরুর পাশে বসল। তখনই সাউন্ড বক্স ছেড়েছে দীপ্ত। একটা রোমান্টিক গান বাজছে। কোক সকলের জন্য গ্লাসে ঢেলে পিৎজার বক্স খোলা হলো। অমনি সবাই হামলে পড়েছে। অরু পিৎজার স্লাইস মুখে ঢুকিয়ে কেশে উঠল। দীপ্ত কোকের গ্লাস এগিয়ে দিয়ে বলল, তোমার কাশাকাশি কি যাবে না? যেভাবে বলছিস যেন আমি সারাদিন কাশি। সারাদিন কাশো না, তবে গুরুত্বপূর্ণ সময়ে কাশতে কাশতে মানুষের মাথা গরম করে দাও। ওরও এবারও মুখ ভ্যাংচালো। খাওয়া দাওয়ার মাঝে টুকটাক কথা চলছে। আড্ডা শেষ হতে খুব রাত হয়েছে। সাবিহা সবাইকে জিনিসপত্র ধরিয়ে দিয়ে বলল, যা, ঘুমিয়ে পড়। ওরও আর চোখে কয়েকবার পিছু তাকিয়ে চলে গেল। অয়ন ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে। চাঁদ ঠিক তার মাথার উপরে, ঘন ঘন হাওয়া বইছে। সাবিহা তার পাশে দাঁড়ালো। প্রশ্ন করল, আমার বয়স জানো? আজ অয়ন নিজেকে প্রস্তুত করে এনেছে, তাই এই প্রশ্নে হিমশিম খায়নি, বরং চাঁদের থেকে নজর সরিয়ে সাবিহার দিকে তাকালো। জবাবে বলল, বয়স দিয়ে কিছুই হয় না, মন বয়স মানে না, না মানে জাত, না মানে ধর্ম। এতটুকু বয়সে কবিতা বলা খুব সহজ। দুনিয়া দেখেছ কতটুকু? যতটুকু দেখেছি ততটুকুতেই না, আমি পুরো দুনিয়া দেখতে প্রস্তুত। সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখো অয়ন, এসব বাচ্চামো ছেড়ে দাও। তুমি আমাদের চেনা জানা ছোট ভাইয়ের মতো, তোমাকে এগুলোতে মানায় না। আমি তো আপনাকে বোনের মতো মানি না, মানতে শেখো। আপনি তো আমার আপন বোন না, কেন মানব? না মানে বোন না, কিন্তু আমি তোমার বড়, সেটার রেসপেক্ট করো। করছি বলেই আপনার থেকে আমি এখনও এক হাত দূরে দাঁড়িয়ে। রেসপেক্ট করি বলেই আপনি বলে সম্বোধন করছি।
রেসপেক্ট করি বলেই এখনও আপনাকে মনের কথা বলিনি। আমি আপনাকে রেসপেক্ট করি। বেশ ভালো। সেই রেসপেক্ট ধরে রেখে এসব আজে বাজে চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। অয়ন, আপনি আমার নাম উচ্চারণ করলে শুনতে ভালো লাগে। তোমার থেকে আমি 4 বছরের বড়। তাতে কি? বললাম তো, বয়স দিয়ে মনের বিচার করা যায় না। তোমাকে আমি প্রত্যেক দিন বোঝাতে আসবো না। শুধু বলে রাখি, তোমার এসব চিন্তাভাবনা সরিয়ে ফেলো আমার ভাই জানার আগে। মারবে আমাকে? সাবিহা চোখ রাঙালো। দ্রুত পায়ের গতিতে সেখান থেকে চলে যাচ্ছে। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর লাফিয়ে নিজেদের ছাদে চলে গেল। সেখানেই বসে রইল, ছাদ থেকে নামল না। ওরও দেখল মোস্তফা সাহেবের রুমের দরজা খোলা। সে দরজা সরিয়ে মাথা ঢুকালো ভেতরে। মোস্তফা সাহেব চেয়ারে বসা, ঢুলছেন একটু একটু করে। মাথাটা নিচের দিকে ফেলে রেখেছেন। সামনে মদের বোতল, লুকিয়ে মাঝে সাঝে খান একটু আধটু। ওরও আলগোছে ভেতরে ঢুকল। মোস্তফা সাহেব কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুললেন, সোজা হয়ে বসলেন। কিরে, এখনও ঘুমাসনি যে? বলতে বলতে তিনি দ্রুত মদের বোতল লুকাতে চাইলেন, কিন্তু অরু তাকে সেটা করতে দিল না। মোস্তফা সাহেবকে চেয়ারে ঠেলে দিয়ে বলল, আমি উঠিয়ে রাখছি, বসো তুমি। মোস্তফা সাহেব হাসলেন। তার হয়তো নেশা চড়েছে, মাথাটা ঝিমাচ্ছে, কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে। একরাশ বিষণ্ণতা বুকে গেঁথে আছে। ওরও মোস্তফা সাহেবের হাত ধরে বলল, তন্ময় ভাই বড়মার কথা মনে পড়ছে চাচ্চু? মোস্তফা সাহেব হাসলেন, চোখ জোড়া খুলে বুকের বাপাস দেখিয়ে বললেন, খুব ব্যথা হয় এখানটায়। এই ব্যথার যন্ত্রণা আজকাল সহ্য করা যাচ্ছে না রে। অরুর চোখ জোড়া ভিজে উঠল। মোস্তফা সাহেব বিড়বিড় করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়েছেন। অরু তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। কাঁথা দিয়ে শরীর ঢেকে ফিরতেই দেখল সাবিহা দাঁড়িয়ে আছে, মুখে হাত চেপে কাঁদছে। অরুকে ফিরতে দেখে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। অরু দরজা লাগিয়ে তার পিছু যেতে নিয়েও গেল না, নিজের রুমের দিকে চলল। সাবিহা এখন একা থাকতে পছন্দ করবে। আগ বাড়িয়ে সে গিয়ে উল্টো তার কান্না বাড়িয়ে দেবে। তার থেকে বরং মনটা হালকা করুক কেঁদে। নিজের রুমের দরজা লাগিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। হুট করে মনে পড়ল তন্ময়ের কথা। আজকের খাবারের ছবি তুলেছে সে, সেগুলো তন্ময়কে দেখিয়ে লোভ লাগাবে। দ্রুত ছবিগুলো তন্ময়ের মেসেঞ্জারে পাঠালো। পরক্ষণে একটা ভয়েস মেসেজ পেল, যেখানে গম্ভীর স্বরে তন্ময় তাকে বলল, এসে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব বেয়াদব। এটা মেসেজ করার সময়? অরুর ছোট মন ভালো হয়ে গেল। আজকাল তার তন্ময়ের ধমকেই মন ভালো হয়ে যায়। অরুর নামে একটা ডাস্টবিন আছে, ডিজাইনার ডাস্টবিন, যেটার ডিজাইন সে নিজেই করেছে। এই ডাস্টবিনের উপরে লেখা অরুর পার্সোনাল ডাস্টবিন, এবং ডাস্টবিনটার অবস্থান ড্রয়িং রুমের কোণে। আসতে যেতে নিলে সবার নজরে প্রথমে এই ডাস্টবিনটাই চলে আসে। আগের সময়গুলো হলে এটা দেখলেই তন্ময় একটা লাথি মেরে যেত, আবার লাথি মেরে আসতো। কয়েকবার এটাকে ফেলে দিতেও নিয়েছিল। ড্রয়িং রুমের কোণায় এমন হলদেটে একটা ডাস্টবিন কেউ রাখে? তার উপর ডাস্টবিনটা বিশ্রীভাবে ডিজাইন করা। তন্ময় ফেলতে নিয়ে অরুর কান্নাকাটির ঠেলায় পেরে ওঠেনি ফেলতে। এখন এই ডাস্টবিনের কাজ কি? ডাস্টবিনের কাজ অরুর টিস্যু নেওয়া। আপাতত ডাস্টবিন অর্ধেক টিস্যু দিয়ে ভর্তি। কারণও আছে। গত পরশু একটা জনপ্রিয় নাটক হয়েছিল RTV-তে। নাটকের নাম বড় ছেলে। অরু সেই নাটক দেখে কেঁদে কেটে শেষ। টিস্যুর প্রয়োজনে সেদিন ডাস্টবিন অর্ধেক ভর্তি হয়ে গেল। এই যে সাত সকালে ঘুম থেকে উঠেই হাতে টিস্যু নিয়ে এসেছে সে। আকাশ ডাইনিংয়ে বসা, ব্রেকফাস্ট করছে। অরুর হাতে টিস্যু দেখে নাক কুঁচকে বলল, ছি, এই তুই আমার সামনে থেকে সর তো।
এমন ভাব নিচ্ছ যেন তোমার নাক পিটপিট করে না। না করে না, আমার নাক শক্তপোক্ত, এসব পিটপিট হয় না। তোর নাক পাতলা তাই পিটপিট করে। এক কাজ কর, তোর নাক নিয়ে আমার ক্লিনিকে আয়, সেলাই করে দেই, নাক পিটপিট দূর হয়ে যাবে। ওরও কষ্ট পেল। মনের দুঃখ এবং নাকের পিটপিট নিয়ে মুখ গোমড়া করে ফেলল। মুফতি বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসছেন। আকাশকে চোখ রাঙিয়ে বললেন, এই তুই খেয়ে তাড়াতাড়ি ভাগ তো, মেয়েটার পিছু লেগে থাকবি না একদম। অরু, তুই বস, খেয়ে নে। আকাশ ব্রেড চিবাচ্ছে। চিবানোর ফাঁকে বলল, ও এখনও দাঁত ব্রাশ করেনি মা, খাচ্চোর মেয়ে। অরু রেগে গেল। মাথা গরম করে দেবে না বলে দিলাম, বলে দিয়ে আমাকে উদ্ধার করে দিলি, বলেই হাসতে লাগলো। অরু রেগে সেখান থেকে চলে এলো। বারান্দায় ঝুলানো টিয়া পাখিটা ঝিমিয়ে পড়েছে। অরু দাঁত মাজতে মাজতে উকি দিল। পাখিটাকে চোখ বন্ধ করে রাখতে দেখে এগিয়ে আসলো। তারপর বেসামাল ভঙ্গিতে খাঁচাখানা নেড়ে দিল। পাখিটা চেঁচিয়ে বন্দি খাঁচার মধ্যে ধরফর করে উঠল। তারপর অরুর ৩২ দাঁত দেখে শান্ত হয়ে গেল। আবারও নিজের জায়গায় বসে ঝিমাচ্ছে। অরু পাখিটিকে কিছুক্ষণ বিরক্ত করার প্রত্যাশায় রইল। তবে পাখিটি বিরক্ত হচ্ছে না, নিজের মতো ঝিমিয়ে রয়েছে। আনইন্টারেস্টিং টিয়া পাখি তুই, ধুর। সম্ভবত ৩ বছর হবে পাখিটা তার কাছে। ছোট টিয়া পাখিটা এখন বড় হয়ে গেছে, কথা বলতে জানে টুকটাক, তবে বলে না, খুব অলস, একদম অরুর মতো। নিজের মতো পাখিটিকে হতে দেখে অরু বেশ হতাশ। পাখিটিকে আত্মবিশ্বাসী, সাহসী, কর্মজীবী করতে চাওয়া তার মন এখন বেশ হতাশ। টিয়া পাখিটি তাকে তন্ময় এনে দিয়েছিল। অরুর স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা। হয়েছে এমন, অরুকে সুমিতা বেগম মেরেছেন। মারার অবশ্য কারণ রয়েছে। সুমিতা বেগম আটা গুলিয়ে রেখেছিলেন রুটি বানাবেন, অথচ তিনি এসে দেখেন আটাতে ১ গামলা পানি ঢেলে তা মথে যাচ্ছে অরু। পাকনামি করে মায়ের সাহায্য করতে নেমেছিল বেচারি। ব্যাস, রাগের মাথায় অরু বেশ কিছু মাইর খেয়েছে মায়ের থেকে। মার খেয়ে পেট ভরে গিয়েছে বিধায় সারাদিন কিছুই খেলো না। মূল কথা, সে রাগ করেছে, দরজা আটকে ঘরে পড়ে আছে, কারো ডাকেই সারা শব্দ করল না। রাতে বাড়ি ফিরে তন্ময় তাকে গম্ভীর স্বরে ডাকে। অরু মনে মনে তন্ময়কে খুব ভয় পায়, যা সে কখনোই দেখায় না। শুনেছে ভয় দেখালে ভয় বেশি পেতে হয়, তাই যখন তন্ময় ডাকলো দৌড়ে বেরোয়নি, তবে সময় নিয়ে ঠিকই দরজা খুলে বেরোলো। তখন তন্ময় তার হাতে পাখিসহ খাঁচাটি ধরিয়ে দিল। তারপর ধমকের সুরে বলল, এক্ষুনি গিয়ে খেতে বস, যা। পাখি পেয়ে খুশিতে অরু ২ প্লেট খাবার একাই খেয়ে নিয়েছিল। স্কুল ড্রেস পরিহিত অরু কাঁধে ব্যাগ চেপে নিচে নেমে এলো। দীপ্ত তখন ডাইনিংয়ে বসা, তৈরি হয়ে গিয়েছে জনাব। অরু তার পাশে বসে দ্রুত ব্রেকফাস্ট করতে শুরু করেছে। বাইরে থেকে মার্জির কণ্ঠ শোনা যাচ্ছে, অরু, তাড়াতাড়ি আয়। মার্জির ডাকে সে ব্রেড হাতে নিয়ে বেরিয়ে পড়ল। পেছনে দীপ্ত অরুর দেখা দেখি একই কাজ করল। দুজনের পেছনে সুমিতা বেগম বললেন, আরে, ঠিকভাবে খেয়ে যাবি তো। তার কথা দুজনের একজনও শুনল না। মার্জি সাইকেল হাতে দাঁড়িয়ে, পাশে তার ভাই এহসানও এসেছে। তাদের বাড়ি পাশের লাইনে। হাতে সময় থাকলে যাওয়ার সময় মাঝে মধ্যে অরুদীপ্তকে সাথে নিয়ে যায় তারা। প্রায় সময়ই একসাথেই যাতায়াত করে। এমন সময় পাশের বিল্ডিং থেকে অয়ন বেরিয়েছে। অয়নকে দেখে এহসান হেসে এগিয়ে গেল। তাদের সাথে যোগদান করল দীপ্ত। তাদের ৩ জনের পেছনে মার্জি আর অরু হাঁটছে। নাকটা এমন লাল হয়ে আছে কেন? আর বলিস না, মজার ব্যাপার ঘটেছে শুনেছিস? অরুণ নিরাশ চোখজোড়া জল করে উঠল। কি হয়েছে? মুবিন স্যার সুমনার নামে প্রিন্সিপালের কাছে নালিশ দিয়েছেন। তাকে নাকি সুমনা বিরক্ত করে।
বলেই হো হো শব্দে হাসতে লাগলো মার্জি। অরু চিন্তিত সুরে বলল, শুনেছিলাম তো তাদের রিলেশন চলছে। আর রিলেশন, মুবিন স্যার হয়তো এই মেয়েকে চিনে ফেলেছেন, তাই আগাতে চাননি, ফিরে এসেছেন। তারপর প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিয়েছে? বাবা মা আনতে বলেছেন। হয়তো আজ তোর মামা মামি আসবে কলেজে। অরুর কপাল জোড়া কুঁচকে গেল। সে তার মামা মামিকে একদমই পছন্দ করে না। নানা বাড়ির কাউকেই তার পছন্দ না। তারা সবাই ওত পেতে থাকে তার মা বাবার মধ্যে ঝামেলা পাকানোর জন্য। কিন্তু তার মা সেটা একদমই বোঝেন না। ভাইদের সাপোর্ট টেনে যান। তাই অরু নানি বাড়ি আজকাল আর যায় না। নানা নানি বেঁচে নেই, নানির বাড়িও নেই তার জন্য। আজ সে সোজা ক্লাসে ঢুকে বসে থাকবে। একদম সামনে পড়বে না ওই দুজনের। মার্জি অরুর চিন্তিত চেহারা দেখে টপিক পরিবর্তন করার জন্য বলল, তন্ময় ভাইয়ার তোর বড় মা এখনও বাড়ি ফেরেনি? 2 বছর তো হয়ে গেল। আর কত? তোর চাচ্চু কোনো স্টেপ নিচ্ছে না কেন এখনও? বাবার থেকে শুনলাম তন্ময় ভাইদের বিজনেস খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরু। পারিবারিক ব্যাপারগুলো সে সব সময় অ্যাভয়েড করে। আজও একই কাজ করেছে। মার্জির কাঁধে মাথা রেখে চুপ করে রইল। তার চাচ্চুর কষ্ট সে নিতে পারছে না। সে জানে তার বড় মাও খুব কষ্টে আছে। তন্ময় ভাইও খুব যন্ত্রণায় আছে। বাড়ির সবাই জানে তন্ময় ভাই তার বাবাকে কতটা ভালোবাসে এবং সম্মান করে। ছোট থেকেই সে বাবার পাগল। বাবার আদরের ছেলে হুট করে বাবার থেকে সরে গিয়েছে। সেটা কতটা যন্ত্রণাদায়ক বাবা ছেলের জন্য তা অরু উপলব্ধি করতে পারছে একটু হলেও। কিন্তু এখানে কারোরই কিছু করার নেই। তারা নিজেরা যদি এই দ্বিধা, ক্ষোভ, অভিমানের দেয়াল না ভাঙে তাহলে অন্য কারো ভাঙার সাধ্য নেই। কলেজের সামনে পৌঁছে অরু লুকিয়ে পড়ল। মার্জি অরুর পেছনে। সেও দেখছে কল্লা বের করে। সুমনা তার মা বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তাদের ঘিরে ধরেছে শত স্টুডেন্টস। দীপ্ত চোখ মুখ অন্ধকার করে ফেলেছে। বিরক্তি নিয়ে বলল, তাদের দেখে কি এভাবে লুকিয়ে থাকবে নাকি? ঘন্টা বেঁচে যাবে। চলো ভেতরে চলো, দেরি হবে না হলে। দাঁড়া একটু, জেনে কোনারা যাবে বলে তো মনে হয় না। তোর জন্যই দাঁড়িয়ে আছে। মার্জির কথায় যুক্তি আছে। অরুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। গোল গোল চোখ করে প্রশ্ন করল, ব্যাং দিবি? চল ঘুরতে যাই। দীপ্ত চেঁচিয়ে উঠল, খবরদার, আমি কিন্তু বিচার দিব চাচ্চুকে। দিস, আপাতত তুই যা, ভাগ। দীপ্ত চোখ রাঙালো। তোমরা না গেলে আমিও যাচ্ছি না। আচমকা তাদের পেছনে অয়ন এসে দাঁড়ালো। নিচু সুরে বলল, আমিও তাহলে আজ ব্যাং দিব ভাবছি। খুশিতে ওরও সাত সকালে চাঁদ দেখতে পারছে। কিন্তু কথা হলো কোথায় যাবে? দুশ্চিন্তায় থাকা সে হুট করে বলল, আপুকে সারপ্রাইজ দিতে যাই আপুর অফিসে। এটা কেমন হবে? আশপাশ ঘুরতে ঘুরতে যাব, আমাদের ঘোরাফেরাও হয়ে যাবে। রাজি হলো সবাই। সঙ্গে সঙ্গে অরু, অয়ন, দীপ্ত, মার্জি একই গন্তব্যের জন্য রওনা হলো। নিজেদের সাইকেল নিয়ে স্টেশনের সামনে এসে থামল। অরু বলল, অয়ন ভাইয়া, তুমি রাস্তা চেনো? আমি কিন্তু চিনি না। সমস্যা নেই, আমি চিনি, চল। সাইকেল করে এতটা পথ অতিক্রম করা সহজ বিষয় নয়। মাঝ রাস্তায় অরুর খিদে পেয়েছে। দীপ্ত বলল তারও খিদে পেয়েছে। অয়ন তাদেরকে নিয়ে একটা হোটেলে ঢুকল। তখন অলরেডি 12টা বেজে গিয়েছে। সারা রাস্তায় তারা যেভাবে হইচই করতে করতে এসেছে, সময় তো যাবেই। পরোটা ভাজি অর্ডার করলো সবার জন্য। খেতে নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। মার্জি বলল, অয়ন ভাই, তোমাকে নাকি সুমনা পছন্দ করে। তো? দীপ্ত বলল, তন্ময় ভাইকেও পছন্দ করে এই মেয়ে। পছন্দ বললে ভুল হবে, একদম আমার ভাইয়ের গলায় ঝুলে পড়তে চায়।
সেবার অরু আপুর মামা মামি আমাদের বাড়িতে এসে বড় চাচ্চুর সামনে একটু বাজিয়েও গিয়েছে, মানে তারা নিজের মেয়েকে আমাদের বাসায় দিতে চায়। অয়ন নাক ছিটকে বলল, ক্যারেক্টারলেস মেয়ে। হুট করে অয়নের চোখ হোটেলের বাইরে চলে গেল। সুমনাসহ বেশ কিছু ছেলে মেয়েদের একসাথে যেতে দেখল। সেটা সে অরুকে বলল। অরুর সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলো। তার পিছু পিছু বাকিরাও বেরিয়ে এসেছে। অয়ন ঠিক দেখেছে, সুমনার সাথে দুটো মেয়ে আর 4টা ছেলে রয়েছে। অরু নাক মুখ কুঁচকে ফেলল। অয়ন বলল, ওরা মনে হয় পার্কের দিকে যাচ্ছে। মার্জি বলল, আমরাও যাই, গিয়ে দেখি কি করে। সুমনা কি সেইফ ওদের সাথে? এখানকার একটা ছেলে মেয়েও ভালো না। অয়ন শেষের ছেলেটাকে দেখিয়ে বলল, এই ছেলেটা বেশ কিছু মেয়ের জীবন নষ্ট করেছে। মেয়েদের সাথে খারাপ কাজ করে তা ভিডিও করে ব্ল্যাকমেল করে। অরু চিন্তিত সুরে বলল, তাহলে তো সুমনা সেফ নয়, আমরা ফলো করে কিছুটা দেখি। অয়ন মাথা দোলালো। সুমনাদের ফলো করতে করতে দুপুর 3টা বেজে গেল। আপাতত সুমনারা পার্কের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে যাবে মনে হয়। ওদের দলের একজন দৌড়ে দোকানের দিকে ছুটেছে, ফিরেছে বেশ কিছু সিগারেট নিয়ে। অরু আর মার্জি মুখে হাত দিয়ে রয়েছে, তারা দুজন অবাকের সপ্তমে। তারপর দেখল সুমনারা সবাই গোল হয়ে একটা গাছের পেছনে বসেছে এবং লুকিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে। অরু ঘুরে দাঁড়িয়ে বলল, আমরা চলে যাই চলো। ঘুরে ফিরে আবারও স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছে তারা। মেইন রোড ধরে সবাই সাইকেল করে পাল্লা লাগালো, যে যত দ্রুত যেতে পারে। অয়ন সর্বপ্রথম, তারপর অরু, তারপর দীপ্ত, পেছনে মার্জি। তাদের সাইকেল পাল্লা থেমেছে 3য় বাস স্ট্যান্ডের সামনে, আর 3-4টা বাস স্ট্যান্ড পার করতে হবে। অয়নের পেছনে তারা আবারও চলল। সাবিহার অফিসের সামনে পৌঁছাতে নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। পৃথিবী অন্ধকার, চাঁদ ডুবে গিয়ে আকাশে মেঘ জমেছে। বৃষ্টি হবে মনে হয়, আবহাওয়া খারাপ। আশ্চর্যজনকভাবে সাবিহা তখন বেরিয়েছে খেতে, তার ব্রেক টাইম চলছে। রোজকার মতো তন্ময়ও সেই মুহূর্তে বাইক নিয়ে থেমেছে সাবিহার সামনে, আর তন্ময়ের সামনে 4 সাইকেল। তন্ময়ের নজরে পড়ে অরু ঘাবড়ে গেল। সাইকেলে ধরে রাখা তার হাত শক্ত হয়ে গেল। সাবিহাও কিংকর্তব্য বিমূঢ়, সে অরুদের দিকে যেতে নিচ্ছিল, আর তখনই নেমেছে তুমুল বৃষ্টি, ভিজিয়ে দিচ্ছে উপস্থিত সবাইকে। তন্ময়ের চোখ মুখ শক্ত, বাইক থেকে নেমে গিয়ে আসলো। এখানে কেন তোরা? দীপ্তর কোনো কিছুরই পরোয়া নেই এখন। সে তার সাইকেল ফেলে তন্ময়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। কেঁদে কেটে তন্ময়ের শার্ট ভিজিয়ে দিচ্ছে। ঠিক কত মাস পর সে তন্ময়কে দেখছে হিসেব নেই। এদিকে বৃষ্টির মধ্যে হুট করে ঝাঁকড়া চুলে দীপ্তকে কোলে নিয়ে দাঁড়িয়ে তন্ময়। তার রাগ কিছুটা কমে গেল দীপ্তর কাণ্ডে। এখন অরুকে চোখ রাঙাবে নাকি দীপ্তকে শান্ত করবে বুঝে উঠতে পারছে না। সাবিহা সবাইকে তাড়া লাগালো, স্ট্যান্ডের ভেতরে দাঁড়া, ভিজে যাচ্ছিস। সবাই নিজেদের সাইকেল চাপিয়ে স্ট্যান্ডের ভেতরে দাঁড়ালো। কম বেশি সবাই ভিজে গিয়েছে, তবে অয়ন ভেতরে আসলো না। সে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে। অয়নের দেখাদেখি মার্জিও বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়ালো। ভালো লাগছে এখানকার বৃষ্টি। তন্ময় তাদের দিকে নজর কিভাবে রাখবে? সে অরু এবং দীপ্তর সাহস দেখে হতবম্ব। দীপ্তকে কোল থেকে নামিয়ে ধমকে উঠল, এখানে কি করছিস? সাইকেল নিয়ে আপুর সাথে দেখা করতে এসেছি। আমি কিন্তু আসতেই চাই নাই, অরু আপু জোর করে নিয়ে এসেছে। এসব কিছুর গুরুকে বুঝতে বাকি রইল না তন্ময়ের। সে তেড়ে মেরে অরুর দিকে এগিয়ে গেল। ভয়ে অরু দৌড়ে বৃষ্টির মধ্যেই চলে গিয়েছে, ঠিক অয়নের পেছনে গিয়ে ভিজতে লাগল। তন্ময় তখন রাগে থরথর করে কাঁপছে, দাঁতে দাঁত চেপে বলল, সাহস আকাশ ছুঁয়েছে, তাই না?
এই দীপ্ত মিথ্যে বলছে, বিশ্বাস করুন। ও উল্টো বলল যে আপুকে খুব মিস করছে, দেখতে চায় একটু। আমি ভাবলাম বেচারা কষ্ট বুকে চেপে কতক্ষণ ডাকবে, তাই নিয়ে আসলাম। সাবিহা হেসে বলল, আমরা কিন্তু একই বাসায় থাকি, মনে রাখিস। তবে আমাকে এমন সারপ্রাইজ দিয়েছিস যে এখনও হজম করতে পারছি না। তা কি খাওয়াবো তোদের? কি খাবি? এসেছিস তাও এমন ওয়েদারে। দীপ্ত বলল, এই ওয়েদারে চা হয়ে যাক, ওই তো টং। অয়ন বলল, আমি এনে দিচ্ছি। অরু আর মার্জি দ্রুত স্ট্যান্ডের ভেতর চলে গেল। তন্ময় খোলা আসমানের নিচে যেতেই বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেল। লেপ্টে থাকা শার্ট ভেদ করে তার সুঠাম দেহ দেখা যাচ্ছে। অরুর চোখজোড়া আর চোখে সেখানেই চলে গেল এবং চোখজোড়া কিছুক্ষণ পিটপিট করে চেয়ে রইল। তারপর মাথা ঘুরিয়ে ফেলল। আবারও আর চোখে তাকালো। মোট 6 কাপ চা এনেছে অয়ন। এক একজন এক একটা কাপ হাতে নিয়েছে। গরম ধোয়া উঠছে চায়ের থেকে। কাপে চুমুক দিয়ে মার্জি বলল, চাটা বেশ মজা। অয়ন আনমনে বলল, হ্যাঁ, এই চাচার দুধ চা অসম্ভব স্বাদের। যেভাবে বলছো যেন তুমি প্রত্যেক দিন এখানে এসে চা খাও অয়ন ভাই। অয়ন চমকে গেল। তারপর ছুতো ধরে বলল, বন্ধুকে মাঝে মধ্যে ড্রপ করি এখানে তো। তন্ময়ের মেজাজ তুঙ্গে, তাই তাকে কেউ বিরক্ত করছে না, তাই অর্ধেক খুলে ঝুলিয়ে রেখেছে। গরম চায়ে কয়েক চুমুক দিয়ে অরুর পাশে এসে দাঁড়িয়েছে। অরু তাকে দেখতেই চায়ের কাপ হাতে হাঁচি দিয়ে উঠল। ঠান্ডা লেগে যাচ্ছে তার। কপাল কুঁচকে পকেট থেকে ভেজার রুমাল এগিয়ে দিল তন্ময়। অরু সেটা নিয়ে আলগোছে নাক পরিষ্কার করে বসল। নাক পরিষ্কার করে মনে পড়ল এটা তন্ময়ের রুমাল, টিস্যু না। রুমালের দিকে তাকিয়ে অরুর চোখ জোড়া ভিজে উঠল। এত সুন্দর রুমালটা নষ্ট করে ফেলল। এটা এখন ঘষে ঘষে পরিষ্কার করে দিলেও তন্ময় আর ব্যবহার করবে না। দীপ্ত চায়ের কাপ হাতে হাসছে। আজ আমাদের অরু আপুর হাঁচি কাশি থেকে কেউ রক্ষা করতে পারবে না। বৃষ্টিতে ভিজেছে যেহেতু এবার অরু ঠান্ডায় পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। এভাবে এর হাঁচি কাশির শেষ নেই। এবার ঠান্ডার ছুতোয় তো তছনছ করে দেবে সব কিছু।